নমস্কার বন্ধুরা, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। আমি বেশ কিছুদিন ধরে কিছু ভিডিও করেছি, যার মূল বিষয়বস্তু হচ্ছে নাগরিকত্ব। আমি এটা করেছি তার কারণ আমি 2004 সাল থেকে উদ্বাস্তুদের নাগরিকত্বের আন্দোলন নিয়েই আছি। মূলত এই কাজটাই করি, অন্য কোনো কাজ খুব একটা কিছু এই দীর্ঘ সময়কাল জুড়ে করিনি। ফলে ইলেকশনের সময় যখন এই প্রশ্নটি নিয়ে ইলেকশনের সময় এবং ইলেকশনের একটু 6 মাস আগে থেকে যখন বিভিন্ন পলিটিক্যাল পার্টি তাদের রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে খোঁজাখুঁজি শুরু করেছিল, যেগুলো মানুষের অনুভূতিকে স্পর্শ করতে পারে, আমরাও সেই সুযোগটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, বিশেষ করে সিপিএম এবং কংগ্রেসের সাথে একটা যোগাযোগ তৈরির চেষ্টা শুরু করেছিলাম এবং আশা করেছিলাম যে এই ইলেকশনে এই যে গুরুত্বপূর্ণ বিষয়টা এইসব রাজনৈতিক দলের ইশতেহারে অন্তর্ভুক্ত হবে। কি হয়েছে না হয়েছে সেই ইতিহাস আপনারা অনেকখানি জানেন। আমি সেটা নিয়ে আজকে আর বেশি কথা বলছি না। আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে, এইগুলো আমি আগে করিনি, আমি এই ভিডিও করার ব্যাপারটা আগে বুঝতাম না, কিন্তু একটা সময় মনে হলো যে আমাদের বক্তব্য অন্তত কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার আর কোনো পথ পাচ্ছিলাম না। কারণ ইলেকশনের প্রচার শুরু হয়েছে, আর ইলেকশনের প্রচার শুরু হওয়া মানে আমাদের পক্ষে আমরা যে ছোট ছোট পথসভা, দুই একটা সম্মেলন, কনভেনশন বিভিন্ন এলাকায় করি, এই সময়কালে আর সম্ভব নয়। ফলে বাড়িতে বসে আর কি করব, এইসব ভাবতে ভাবতেই মনে হলো যে একটু এই ইউটিউবে ভিডিও আপলোড করে যদি কিছু মানুষের কাছে আমাদের বক্তব্য তুলে ধরা যায়। আমার একটা নাতি আছে, ব্যাঙ্গালোরে থাকে, মানে স্কুলে পড়ে। টেলিফোনে খানিকটা তার কাছে জেনে নিলাম কিভাবে কি করতে হয়। আরও একজন বন্ধু, তার কাছে কিছু জিনিস শিখে নিলাম। এইসব করে এই একটা ইউটিউব শুরু করি এবং মূলত এই নাগরিকত্বের প্রশ্নেই, এবং সেটাই আমি একদিন করেছি। আপনারা জানেন, গতকাল আমি যে ভিডিওটা পোস্ট করেছি সেটা হলো কংগ্রেসের যে ইশতেহার, সেই ইশতেহারে সামাজিক ন্যায় নিয়ে তারা যে সমস্ত কথা বলেছে, আমার কাছে মনে হয়েছে কংগ্রেসের মতো একটা পার্টির কাছে এই প্রতিশ্রুতি, এই ইশতেহার, এই ঘোষণা, এটা একটা নূতন জিনিস। ফলে আমার কাছে বিষয়টা খুব ভালো লেগেছে। খুব ভালো ইশতেহার হয়েছে এবং বিশেষ করে সামাজিক ন্যায় প্রশ্নে তারা বেশ গবেষণাধর্মী একটা চিন্তাভাবনা এবং তার প্রতিফলন তাদের এই ইশতেহারের মধ্যে রেখেছে। আমি সেইটা নিয়ে কালকে কিছু আলোচনা করেছি। আলোচনা তেমন কিছুই নয়, তারা যেটা বলেছে তাদের ইশতেহারে সেইটা বাংলা করে আমি আমার মতো করে আপনাদের 1, 2, 3, 4 করে আপনাদের বলেছি। আমি সকালবেলায় দেখলাম যে ইশতেহারের মতো এরকম একটা নিরস জিনিস, ইশতেহার পড়ার মতো লোক তো, বা ইশতেহারের প্রতি আগ্রহী হওয়া লোক বুঝতেই পারছেন সমাজে খুব বেশি নয়। তা সত্ত্বেও দেখলাম যে বহু মানুষ, মানে আমি যতটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি মানুষ ইতিমধ্যে এই ইশতেহারের বিষয়টা শুনেছেন
দেখেছেন। সেই জন্য আমার মনে হলো যে আরেকটা দিন আমি আমাদের যে সাবস্ক্রাইবার, আমাদের যে বন্ধুবান্ধব, তাদের আরেকটা দিন সুযোগ দিই। তারা ওই সামাজিক ন্যায়ের প্রশ্নে কংগ্রেসের যে ঘোষণা, সেইটা তারা আরও একটা দিন শুনুন, পড়ুন এবং জানুন। আজকে সে কারণেই মানে এটা যদি আজকে আমি এর পরে অন্যান্য বিষয়ে তার কংগ্রেসের ইশতেহারে যা আছে সেগুলো একটা দুটো তিনটে, বেশি না হলে অন্তত একটা দুটো আরও ভিডিও করব, তা সেটা একটা দিন পরে করি। মধ্যেখানে আজকে ভাবলাম যে কালকে আমার একটা নূতন অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতা হলো, একটি ছেলে অনেক দিন থেকে আমাকে টেলিফোন করে এবং সে জানায় যে নাটকের উপর সে একটা গবেষণা করছে কেরলের কোনো একটা ইউনিভার্সিটিতে। তো বারবার টেলিফোন করে, আমার কিছু কিছু বইয়ের কথা জিজ্ঞেস করে, এটা কলেজ স্ট্রিটে কোথায় পাওয়া যাবে। আমি এটা বছরখানেক ধরে যেটা চলছে সেটা বলছি। তো এইভাবে টেলিফোনে তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছে। হঠাৎ 4-5 দিন আগে ও আমাকে বলছে যে তার একটা ছোট্ট নাটক মঞ্চস্থ হবে, ছোট পরিসরে, এমন কিছু বড় পরিসরে নয়। তো আমি যদি সেটা একটু অংশগ্রহণ করি। তো বুঝতেই পারছেন যে অনেক দিন থেকে ছেলেটি কথা বলেন, আলোচনা করেন। আর আমার টেলিফোনে তার সঙ্গে কথা বলে মনে হয়েছে যে উদ্বাস্তু আন্দোলন, দলিত মুক্তি আন্দোলন, এই হিন্দু মুসলিম ইউনিটি, আমার যে পছন্দের বিষয়গুলো, এই বিষয় সম্পর্কেও তার যথেষ্ট আগ্রহ আছে। যে কারণে সে যখন আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আর আমারও কোনো কাজ নেই, বুঝতে পারছেন, সবাই ইলেকশনে ব্যস্ত, আমাদের ঘরে বসে বসে সময় কাটছে না। তা আমি বললাম ঠিক আছে, গরম যদিও তবুও কলকাতায় রিপন স্ট্রিটে একটা ঠিকানা দিয়ে বলল, সেখানে একটা ছোট হল, সেখানে এটা হবে। এবং সেই সাথে সে আমাকে আরেকটা কথা বলল যে আপনি 6:30টায় নাটকটা শুরু হবে, আপনি যদি আধা ঘন্টা আগে আসেন তাহলে খুব ভালো হয়, আপনার সঙ্গে কিছু কথা আছে। তো আমি ভাবলাম ঠিক আছে, ছেলেটির সঙ্গে এতদিন ধরে টেলিফোনে কথা হয়, একটু আগে যাই, কথা বলবো। একটু আগেই রওনা দিলাম। কিন্তু কালকে ছিল রবিবার, রাস্তাঘাট গরম, রাস্তাঘাট ফাঁকা ছিল। ফলে আমরা যতটা সময় লাগবে ভেবেছিলাম তার থেকে আরও আধা ঘন্টা আগে আমরা জায়গায় পৌঁছে গেলাম। ফলে আমাদের হাতে তখন প্রায় 1 ঘন্টা সময়। আমি পৌঁছানোর পরে সে আমাকে বলছে, আগেও একটু হিন্টস দিয়েছিল, সে বলছে যে এই নাটকের মধ্যে একটা জায়গাতে যদি আপনি থাকবেন, আমাকে বলছে যে আপনি থাকবেন দর্শকদের আসনে, আমি যদি হঠাৎ আপনার নাম ধরে বলি যে সুকৃতিবাবু, এই যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে ওই বিভিন্ন কলাকুশলীদের মধ্যে, তার মধ্যে আমরা যদি বলি যে সুকৃতিবাবু এই নিয়ে আপনি কিছু বলবেন, তাহলে কি আপনি কিছু একটু অংশগ্রহণ করতে পারেন? আমি তো ঘাবড়ে গেলাম, আমি জীবনে কোনো দিন এসব করি না। আর নাটক করা তো দূরের কথা, আমি নাটক বুঝিও না, নাটক দেখিও না। আমার যতদূর মনে পড়ে, আমি বেশ কয়েক বছর আগে, 8-10 বছর তো হতে পারে বোধহয়, সুজন বাদিয়ার ঘাট, কলকাতার একটা নামকরা হলে, থিয়েটার হলে, আমি এই সুজন বাদিয়ার ঘাট, গৌতম হালদার, জানেন এটা খুব বিখ্যাত হয়েছিল। আগে একটা তার বিখ্যাত নাটক হয়েছিল মেঘনাদ বধ, তারপরে এই সুজন বাদিয়ার ঘাট দেশে বিদেশে খুব জনপ্রিয় হয়েছিল এবং অত্যন্ত নামকরা শিল্পী, আপনারা জানেন। এবং ঘটনাক্রমে গৌতম হালদার হলো আমাদের থেকে অনেক বড়, মারা গেছেন 2 বছর হলো, জ্ঞান হালদারের ছেলে। তো আমাদের স্বাভাবিকভাবে একটু আগ্রহ, আমাদের অত বড়, অন্তত 20 বছরের বড় আমাদের থেকে,
জ্ঞানদা তার ছেলে, অথচ জ্ঞানদা আমাদের বন্ধুর মতো, আমাদের আন্দোলনে অংশগ্রহণ করেন। আমাদের মধ্যে সিনিয়রদের মধ্যে ওই জ্ঞান হালদার ছিলেন, গৌরাঙ্গ সরকার ছিলেন, আদিত্য রায় ছিলেন ঠাকুরনগরের, এরকম 3-4 জন ছিলেন, তার একজন জ্ঞান হালদার তার ছেলে। আর বাড়ির লোকজনেরও খুব আগ্রহ দেখলাম, ওই কাগজে লেখে, আনন্দবাজারে পড়ে। তো যাক, গেছিলাম, সেই একটা নাটক দেখেছি কত বছর আগে, আর তারপরে এই গেলাম। তারপরে আমাকে বলছে ওর মধ্যে আমাকে কিছু বলতে হবে। আমি বললাম যে ভাই আমি তো কিছু বুঝিই না। তখন ওই জায়গাটায় বললেন যে একটা রিহার্সালের মতো, ওই তার আগে থাকতে 2-3 মিনিট আর বলে এসে তারপর আমাকে বলছে এরকম জায়গায় আপনাকে বলবো, আপনি একটু সামঞ্জস্য রেখে কিছু কথা বলবেন। নাটকটা হলো বর্ণ বিভেদ, বর্ণ শ্রেণী। পশ্চিমবঙ্গে যে কথাটা হয় যে বাংলায় বর্ণ বিভেদ বা স্পৃশ্যতা অন্যান্য রাজ্যের তুলনায় কম, প্রায় নেই। সংরক্ষণ, এই যে বিষয়গুলো, এই বিষয়ের উপরে নাটকটা পরে যখন নাটক নিয়ে যারা বোঝেন তারা আলোচনা করলেন, তখন আমার মনে হলো যে নাটকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভালো হয়েছে। আমি প্রথমে বুঝতে পারিনি। বুঝতে না পারার আরও একটা কারণ হচ্ছে, নাটকটা যখন শুরু হয়েছে আমি ভাবছি আমাকে কখন বলতে বলবে, আর আমি ভাবছি যে একটু কথাগুলি একটু শুনি, তাদের মুভমেন্টটা দেখার আমার বেশি হয়নি যে কী কথার প্রেক্ষিতে আমি কি বলবো। এই নিয়ে আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, একটু নার্ভাসনেস ফিল করছিলাম যে কি করি, কি হবে না হবে। তো যাই হোক, পরে নাটকটা হয়ে যাওয়ার পরে একটা আলোচনা হয়েছে, সেটাও আমি বলবো। সেই সময় নাটকের বিভিন্ন দিক নিয়ে যারা নাটক বোঝেন মানে ওখানে যারা ছিলেন তারা নাটক বোঝা মানুষ ছিলেন, যারা নাটক করেন, নাটক নিয়ে গবেষণা করেন, তারা ছিলেন। মানে এমনি আম জনতা দর্শক নয়, দর্শক তো মাত্র কত হবে, 30 এবং তারা সব নাট্য জগতের লোকজন। তার মধ্যে আমি একজন তার বাইরের লোক, আর ছিলেন দেবী চ্যাটার্জি, আপনারা জানেন যাদবপুর ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যাপিকা, অত্যন্ত নামকরা মানুষ, বুদ্ধিজীবী। উনি ছিলেন এই কারণে, উনিও এই কাস্ট ক্লাস এইসব ব্যাপার নিয়ে বোঝেন বলেই তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তো এরকম একটা জায়গায় বুঝতে পারছেন আমার অবস্থা। তো তারা বলতে বলতে এইবার আমাকে বললেন যে কি সুকৃতিবাবু, আপনি কি এই বিষয়ে বলবেন? তখন ওদের মধ্যে ওই উচ্চবর্ণের স্বামী স্ত্রী 2 জন আছেন, আর নিম্নবর্ণের একজন বড় চাকুরিওয়ালা, সে হচ্ছে শিডিউল কাস্ট, আর বাড়ির কাজের মহিলা, তিনিও নিম্নবর্ণীয় মানুষ। এইটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি, ঝগড়া, তর্ক, এবং বাড়ির মধ্যে যা হয় খাওয়া দাওয়ার ইত্যাদি যেভাবে, এই সমস্ত বিষয়। তা আমাকে যখন বলতে বললেন, তখন হচ্ছে যে ঠিক এরকম একটা জায়গাতে আমাকে বলবার জন্য বললেন যে বাংলায় এটা প্রায় নেই দীর্ঘকাল ধরে, এই বর্ণবৈষম্যবাদ, অস্পৃশ্যতা। তারপরে তারা ওই যে উচ্চ বর্ণের দম্পতি, তারা একটু বিপ্লবী, আবার বিপ্লবী মানে একটু বামপন্থী মানুষ বা অতি বামপন্থী চিন্তাভাবনার লোক, ফলে এর মধ্যে দিয়ে তারও একটা প্রকাশ ঘটছে। আবার এদিকে বর্ণের যে পিছুটান, সেটাও যেটা হয় আমাদের সমাজে এখন যেটা আছেন। তা এই সময় বলছেন যখন, যে বাংলার এই সমস্ত বিষয় সেরকমভাবে নেই, বাংলার বিপ্লবীরা তো চেষ্টা করেছে, জীবন দিয়েছে, তারা এই সব মানুষের জন্যে, তারা তো বিপ্লব করতে চেয়েছে, মানে এই সব মানুষের এই উপকারের জন্যে। এই সব কথোপকথনের মধ্যে আমাকে বলেছে, সুকৃতিবাবু আপনি কিছু বলবেন? আমি আর কি করি, আমি বললাম যে ওদের একটু নাটকের সংলাপের সাথে মিলিয়েই বললাম যে অনেকেই কথা দাবি করেন, আমি কিছু তথ্য বললাম, কিন্তু এইটা ঘটনা
আমি বললাম 1933 সালের, যেহেতু আনটাচেবিলিটি নিয়েই বেশি কথা হচ্ছিল, 1933 সালে প্রথম ব্রিটিশ ভারতের পার্লামেন্টে অস্পৃশ্যতা দূরীকরণের জন্যে আইন তৈরি করবার জন্যে বিল এসেছিল। সেই বিলটা এনেছিলেন এমসি রাজা। আপনারা জানেন আম্বেদকরের সাথে, আম্বেদকর যে লেভেলের লিডার ছিলেন তারও ওই সময় তার থেকে বড় লিডার ছিলেন। আস্তে আস্তে আম্বেদকর তো বুঝতে পারেন, আস্তে আস্তে আম্বেদকর হয়ে ওঠেন, ইনি হয়তো তার থেকে একটু সিনিয়র। তো এমসি রাজা তখন পার্লামেন্টের মেম্বার, 1933 সাল, অত্যন্ত বিচক্ষণ মানুষ ছিলেন। এমসি রাজা একটা বিল এনেছিলেন, আনটাচেবিলিটি অ্যাবলিশন বিল, এবং সেই বিলের উপর ব্রিটিশ পার্লামেন্টে 1933 সালে আলোচনা শুরু হয়। এই আলোচনা যখন শুরু হয় তখন বাংলার তুখোড় পার্লামেন্টেরিয়ান, মানে খুব নামকরা পার্লামেন্টেরিয়ান হচ্ছেন সত্যেন্দ্রনাথ সেন, অমরনাথ দত্ত, বিএল মিত্র, পিপি সিংহ রায়। আমি এই 4টে নাম কালকে ওখানে বলেছি। তারা ওই বিলের বিরুদ্ধে প্রচণ্ড আর্গুমেন্ট করলেন, এবং দেখা গেল যে ভারতবর্ষের অন্য কোনো রাজ্যের কোনো সাংসদ এই বিলের বিরোধিতা করেছেন, এইরকমভাবে বিরোধিতা করেননি। বাংলা থেকে এই বিলের বিরুদ্ধে বিরোধ হলো সব থেকে বেশি, এবং তাদের যে বিরোধ তার যুক্তিটা ছিল মূলত অনেক জায়গা থেকে তারা বলেছেন ধর্মের নানান বিষয় নিয়ে। আমি সেটা বলছি না, কেউ জানতে চাইলে এটা নিয়ে আমার একটা লেখা আছে, আমি আপনাকে বইটা একটু দেখিয়ে দিই। এই বইটাতে এটা নিয়ে লেখা আছে, বিস্তারিত লেখা আছে। যদি আপনারা কেউ বিস্তারিত জানতে চান এই বইটা পাবেন। বইটার নাম বঙ্গপ্রদেশের ভদ্রলোক শ্রেণী ও সাম্প্রদায়িকতা। তো সেখানে মূল যে প্রশ্নে তারা বিরোধিতা করছিলেন সেটা হচ্ছে আনটাচেবিলিটি ধর্মের বিষয়। কোনো আইনসভা এই আনটাচেবিলিটি তৈরি করেনি, অস্পৃশ্যতা তৈরি করেনি। ফলে আইনসভার কোনো অধিকার নেই এই অস্পৃশ্যতা দূরীকরণের জন্য কোনো আইন তৈরি করা। এই যুক্তি তারা ওখানে হাজির করেন। মানে আপনারা তো সেই পুরনো যুক্তি জানেন যে যদি কোনো ডাক্তারকে কেউ বলেন যে আপনি কেন ওকালতি করতে যাচ্ছেন না, কেউ বলবেন বলে ডাক্তার তো আর ওকালতি করতে কোর্টে গিয়ে হাজির হবেন না। ফলে রাজনীতির সাথে এই সব ধর্মের যে কুসংস্কার বা ধর্মের যে ভালো বা মন্দ যাই হোক, এইটা তো দেখার কাজ নয়, এইটা তাদের মূল যুক্তি ছিল। তো যখন বাংলা থেকে সবথেকে বেশি, আমি তথ্যটা আপনাকে বলছি এবং এইটাই আমি ওখানে বলেছি, যেভাবে নাটকের সাথে মিলিয়ে বলা সম্ভব। আমি আজ গিয়ে ভিডিওটা করছি মানে তথ্যটা আপনাদের সামনে একটু নিয়ে আসার জন্য, আপনারাও বিষয়টা একটু ভাবুন। বাংলা থেকে যখন এইটার বিরুদ্ধে সবথেকে বেশি বিরোধিতা হলো, এই বিলের বিরুদ্ধে, আনটাচেবিলিটি অ্যাবলিশন বিলের বিরুদ্ধে, তখন সিদ্ধান্ত হলো বা যেটা করা হয়েছিল সেটা হলো এই বিলটাকে বাংলার গভর্নরের কাছে পাঠানো হলো এবং বলা হলো যে বাংলার একটা জনমত সংগ্রহ করতে, যে আনটাচেবিলিটি সম্পর্কে বাংলার জনমতটা কী। তখন গভর্নর, বাংলার যিনি গভর্নর ছিলেন, তিনি বাংলায় যে কটা কমিশনার ছিলেন সব কমিশনার, যতগুলো জেলা ছিল সেই জেলা জজ, সব জেলা জজকে ডেকে কথা বললেন, আলোচনা করলেন। আর আলোচনা করলেন, আমি একটুখানি তথ্যটা একটু দেখে বলি, ভুল হয়ে গেলে মুশকিল। আর আলোচনা করলেন 6 জন বিচারকের সাথে, যারা এদেশীয় বিচারক ছিলেন, মানে ভারতীয় বিচারক ছিলেন। 6 জন বিচারককে ডেকে উনি এই বিল নিয়ে আলোচনা করলেন। আর
আলোচনা করলেন 56 জন প্রথিতযশা ব্যক্তির সঙ্গে, খ্যাতনামা ব্যক্তির সঙ্গে, যারা বিভিন্ন সেক্টরে তখন সবথেকে বেশি প্রসিদ্ধ মানুষ, সবথেকে বেশি নামী মানুষ, জ্ঞানী মানুষ, এরকম 56 জনের সাথে তিনি কথা বললেন। আর কথা বললেন 13টা বার লাইব্রেরি তার প্রতিনিধিদের ডেকে কথা বললেন। 13টা বার লাইব্রেরির প্রতিনিধিদের হাতে ডেকে কথা বললেন। আর কথা বললেন 26টা রেজিস্টার্ড অর্গানাইজেশন, এই যে সামাজিক, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংগঠন যেগুলো রেজিস্টার্ড, তার মধ্যে যেগুলো বিখ্যাত বড় বড়, তার প্রতিনিধিদের ডেকে তিনি কথা বললেন। কথা বলার পরে তার অবজারভেশন হলো যে বাংলায় ওই বিলের বিরুদ্ধে জনমত বিস্ময়করভাবে অত্যন্ত বেশি। মানে এরা সবাই আনটাচেবিলিটি দূর করার জন্যে যে বিল এসেছে, আনটাচেবিলিটি অ্যাবলিশন বিল, অস্পৃশ্যতা বিলোপ বিল, সেই বিলের বিরুদ্ধে আনটাচেবিলিটি তারা চান। আমি এই তথ্যটা সেখানে ওদের সংলাপের মধ্যে বলে আমি তাদের জিজ্ঞেস করলাম যে আপনারা ইংরেজি বাংলা মিলিয়ে এই যে তর্ক করছেন, আপনারা কি এগুলো জানেন? যদি না জানেন তাহলে এটা একটু পড়ে নেবেন, জেনে নেবেন যে বাংলার অবস্থাটা কী। আমি আরও একটা তথ্য এখানে বললাম। আর যে তথ্য বললাম সেটা হলো, আমি সেখানে বললাম যে বিদ্যাসাগর মহাশয়, আমাদের মধ্যে, আমার ধারণা গোটা বাঙালি সমাজের মধ্যে কেউ এইটা নিয়ে বিতর্ক করবেন না যে বিদ্যাসাগর মহাশয় তার সময়ের শ্রেষ্ঠ 2-3 জন মনীষীর অন্যতম সেরা। এই বিষয়ে আমার নিজের কোনো সন্দেহ নেই, এবং আমার মনে হয় বাংলার মানুষ আমার এই কথার সাথে বিরোধ করবেন না। তিনি সেই সময়ের প্রেক্ষাপটে অনেক এগিয়ে থাকা মানুষ ছিলেন। তা না হলে এই বিধবা বিবাহ এইগুলো প্রচলন করবার জন্যে, এই সংস্কার ভাঙার জন্য তিনি এত চেষ্টা করতেন না। এবং তার লেখাপড়া শেখার জন্যে, আধুনিক শিক্ষার জন্যে তার যে ভূমিকা বাঙালির উত্থানের জন্যে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু এই বিশেষ ক্ষেত্রে দেখুন, একটা মানুষ বহু ক্ষেত্রে অনেক অগ্রসর থাকে, আবার দেখা যায় কোনো একটা ব্যাপারে তার কিছু সমস্যা থাকে। এবং এইটা শুধু বিদ্যাসাগর মহাশয় ছিল তা না, সমস্ত বাংলায় ভদ্রলোক শ্রেণী তো ছিলই। আমি ভদ্রলোক শ্রেণীর কথা বলছি, বাঙালি ভদ্রলোক শ্রেণী, তাদের তো ছিলই। তার মধ্যে যার সবথেকে কম ছিল এই ব্যাপারে অ্যালার্জি, সেই বিদ্যাসাগর মহাশয় কী করেছিলেন? সময়কালটা হলো 1959 সাল। 1959 সালের গণ্ডগোল হয়ে গেল। আমি বইটা বের করতে গিয়ে আমার গোটা বিষয়টাই, এবং জলের গ্লাস ছিল, সব পড়ে গেল। যাই হোক, আমি এই বই থেকে, আমারই লেখা বই, এটা আমারই লেখা, এই বইটা থেকে আপনাদের, এই বইটাতে একটা আর্টিকেল আছে, আপনারা দেখে নিন বইটা। যারা জানতে চাইবেন, পড়তে চাইবেন, তারা এখানে পেয়ে যাবেন। কিন্তু তথ্যটা তো আমার নয়, তথ্যটা হলো বিদ্যাসাগর ও বাঙালি সমাজ, বিনয় ঘোষ, অত্যন্ত বিখ্যাত বই। মানে ওই যে কেউ লিখে দিয়েছে আর আমি সেটা আপনাদের বলছি, ব্যাপারটা এরকম নয়। বিদ্যাসাগর ও বাঙালি সমাজ, বিনয় ঘোষ, পৃষ্ঠা 443। এইখানে তিনি বলছেন না, মানে ওই বইতে উনি এই তথ্যটা লিখেছেন। বিদ্যাসাগর মহাশয় একটা চিঠি লিখেছিলেন বাংলার ছোট লাটকে। চিঠির তারিখটা হলো 1959 সালের 29
সেপ্টেম্বর 1959 1900 নয়, ভুল বলেছি, 1859 সালের 19শে সেপ্টেম্বর তিনি সেখানে লিখছেন যে, আমি হুবহু পড়ে শোনাই। কোট, ইংল্যান্ড এবং ভারতে এমন একটা ধারণা বদ্ধমূল হচ্ছে যে উচ্চ শ্রেণীকে শিক্ষাদানের জন্য যথেষ্ট কাজ হয়েছে। এখন দেশের সাধারণ মানুষকে শিক্ষিত করার দিকে মনোযোগ দেওয়া দরকার। ইংল্যান্ড এবং ভারতে এমন একটা বদ্ধমূল ধারণা হচ্ছে যে উচ্চ শ্রেণীর মানুষকে শিক্ষাদানের জন্য যথেষ্ট কাজ হয়েছে। এখন দেশের সাধারণ মানুষকে শিক্ষিত করার দিকে মনোযোগ দেওয়া দরকার। কিন্তু অনুসন্ধান করলে ঠিক উল্টো অবস্থা দেখা যাবে। যদি একমাত্র উপায় নাও হয়, আমার মতে, মানে বিদ্যাসাগর মহাশয়ের মতে, বাংলায় শিক্ষা বিস্তারের বাস্তবসম্মত উপায় হল উচ্চ শ্রেণীর মধ্যে শিক্ষাদান সীমাবদ্ধ করে রাখা। আনকোট। আমি এটা আপনাদের পড়ে শোনালাম। আমি আর নাটকের মধ্যে তো এটা পড়ে শোনাইনি। আমি যেটা বলেছি সেটা হচ্ছে 1959 সালে বিদ্যাসাগর মহাশয় বলেছিলেন, শুধুমাত্র ভদ্রলোক শ্রেণীর মধ্যে শিক্ষা সীমাবদ্ধ রাখাটাই বাংলায় শিক্ষা বিস্তারের প্রধান উপায়। আমি নাটকের মধ্যে 2-5 মিনিটের বিষয় বিস্তারিত ব্যাখ্যা করার সুযোগ সেখানে ছিল না। তথ্যটা আমি শুধু ওখানে ওই যারা ঝগড়া করছিলেন তাদের বললাম যে তথ্যটা আপনারা একটু দেখে নেবেন, যে বিদ্যাসাগর মহাশয়ও এই প্রশ্নে এর ঊর্ধ্বে উঠতে পারেননি। এইটা আপনাদেরও যদি বুঝতে হয়, আপনারা যারা আমার এই ভিডিওটা শুনছেন তাদের যদি বুঝতে হয়, তাহলে আরেকটুখানি ইতিহাস আপনাদের জানা দরকার। সেটা আমি আপনাদের একটু বলে দিই। বিষয়টা হলো 1813 সাল। এটা 1859 বললাম বিদ্যাসাগরের ঘটনা। আর 1813 সাল ইংরেজ গভর্নমেন্ট, সে সময় ইংরেজ গভর্নমেন্ট নয়, সে সময় আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন সিদ্ধান্ত নেয় যে কেরানি তৈরি করবার জন্যে ভারতের কিছু মানুষকে তারা শিক্ষিত করবে, ইংরেজি শিক্ষায় শিক্ষিত করবে। কারণ লন্ডন থেকে ওই কেরানি এনে তাদের এই যে উপনিবেশিক শাসন শোষণ চালানো, এটা অনেক বেশি ব্যয় সাপেক্ষ হয়ে যাচ্ছিল। সেই জন্য এই দেশে অন্তত কিছু কেরানি তৈরি করে নিতে পারলে তাদের সুবিধা হয়। এই জন্যেই, মানে তাতে আলটিমেটলি ভারতীয়রা উপকৃত হয়েছে সেটা আলাদা কথা, কিন্তু লক্ষ্যটা ছিল এই জায়গায়। রেল তারা তৈরি করেছিল তাদের উপনিবেশিক স্বার্থে, রেল ব্যবস্থা তারা সৃষ্টি করেছিল, কিন্তু সেটা তো এখন ভারতীয়দের জন্য একটা বড় প্রয়োজনীয় জিনিস হয়েছে। আমি লক্ষ্যের কথা বলছি, মোটিভের কথা বলছি, যে মোটিভ নিয়ে ইংরেজরা এটা করেছিল, এই ইংরেজি শিক্ষার প্রচলন করেছিল। এবং তারা ওই সময়ে গোটা দেশের জন্য মাত্র 1 লক্ষ টাকা ব্যয় বরাদ্দ ঘোষণা করেছিল। 1 লক্ষ। ব্রিটিশ ভারত মানে পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, বার্মা। কি বার্মাটা তখনও ব্রিটিশের অন্তর্ভুক্ত হয়েছে কিনা, 1843 সালে বোধহয় বার্মাটা হয়, 1843 তখনও হয়নি, তার মানে তখনও বার্মাটা আসেনি। যাই হোক, সেটা অন্য একটা বিষয়। তার জন্য 1 লক্ষ টাকা। সাধারণভাবে এটা আমরা বুঝি 1 লক্ষ টাকা দিয়ে, যদিও ওই সময় 1 লক্ষ টাকার অনেক মূল্য, তা সত্ত্বেও এত বড় দেশের জন্য 1 লক্ষ টাকা এটা অত্যন্ত নগণ্য। ফলে ওরা দেখলো যে এটা দিয়ে কিছু মানুষকে শিক্ষিত করা যায়। তখন তারা ভাবছে তাহলে কাদের করা যায়। তখন তারা একটা সমীক্ষা করে যে কোন অংশকে আমরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত করলে তারা তাদের উপনিবেশিক শাসন শোষণের জন্যে যোগ্য হবে, ভালো হবে, তাদের বিশ্বস্ত হবে তাদের এই শোষণ শাসন চালাবার ক্ষেত্রে। এবং তারা এই সমীক্ষাতে
আপনারা দেখবেন ডক্টর আম্বেদকরের ভলিউমের 2 নম্বর ভলিউমে আম্বেদকরের লেখা মানে আপনারা এইটা নিয়ে সন্দেহ করার কোনো কারণ নেই। বইটা ছেপেছে কংগ্রেস গভর্নমেন্ট, মহারাষ্ট্রের কংগ্রেস গভর্নমেন্ট। মহারাষ্ট্রের কংগ্রেস গভর্নমেন্টের ছাপানো বইয়ে দেখবেন 2 নম্বর ভলিউমে সেখানে তিনি ওই লন্ডনের যে মহাপেশখানা থেকে তথ্য বের করে তিনি এগুলো লিখেছেন। এগুলোর মধ্যে কোনো ভুল নেই। তারা একটা সমীক্ষা করে 1813 সালে যে কাদের করলে ইংরেজদের এই ঔপনিবেশিক স্বার্থ সুরক্ষিত হতে পারে। এবং তারা সেই সময় দেখলেন, মানে ইংরেজিটা এইভাবে লিখেছেন যে ইন মোস্ট পার্ট অফ দ্য কান্ট্রি দি ব্রাহ্মিন অ্যান্ড দ্য বেগার আর সিনোনিমাস। তাদের তথ্যে উঠে এলো ভারতবর্ষের অধিকাংশ অঞ্চলে যারা ব্রাহ্মণ তারাই ভিক্ষুক, যারা ভিক্ষুক তারাই ব্রাহ্মণ। ব্রাহ্মণ এবং ভিক্ষুক শব্দ দুটো সমার্থক। এবং তারা এটাও দেখলো তাদের মধ্যে সামান্য ওই ট্রোলের বিদ্যা আছে এবং তারা কাজ করে না, অনন্ত অবসর আছে, পরজীবী শ্রেণী সেই অনেক আগে থাকতে, এবং তাদের একটা প্রভাব আছে, ব্রাহ্মণদের সবাই শ্রদ্ধা করে। ফলে তারা দেখলেন এই শ্রেণীকে শিক্ষিত করলে এটা তাদের ঔপনিবেশিক স্বার্থের জন্য সবথেকে ভালো হবে। এবং তারা সেই সিদ্ধান্ত নিলেন যে তারা ব্রাহ্মণদের শিক্ষিত করবেন। 1815 সাল থেকে এটা শুরু হয়। এবং এর সাথে আরেকটা সিদ্ধান্ত তারা নিয়েছিলেন যে আনটাচেবল এবং মুসলমানদের লেখাপড়া তারা একেবারেই শেখাবেন না। অন্যদের সম্পর্কে এই সিদ্ধান্ত হলো না। তার কিছু কিছু লোকে যাদের পয়সা কড়ি আছে বা একটু এগিয়ে আছে তারা নিশ্চয়ই এর সুযোগটা নিয়েছেন, মানে আমাদের বাংলার কথা যদি বলেন কিছু কায়স্থ বা অন্য সম্প্রদায়। কিন্তু তারা সিদ্ধান্ত নিল যে আনটাচেবল এবং মুসলমানদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করা হবে না। এবং এটার কারণ বোধহয় এইটা হতে পারে, আপনিও যেমন ভাববেন আমিও তেমনি ভাবছি, সেটা হলো ইংরেজদের উপরে মুসলমানরা খুশি ছিলেন না। কারণ ইংরেজদের কাছ থেকে মুসলমানরা ক্ষমতা কেড়ে নিয়েছিলেন, ফলে তাদের উপর তারা বিশ্বাস করতে পারেননি, ভরসা করতে পারেননি। আর সেই সময় আপনারা জানেন যে একটার পর একটা কৃষক বিদ্রোহ, মানে সেই সন্ন্যাসী বিদ্রোহ 1763 সাল তখন থেকে শুরু হয়েছিল। এবং কত অসংখ্য কৃষক বিদ্রোহ হয়েছিল। সুপ্রকাশ রায়ের কৃষক বিদ্রোহের ইতিহাস বই খণ্ড দুটো যদি পড়েন আপনারা দেখতে পারবেন। ফলে কৃষকরা একটা মাথা ব্যথার কারণ ছিল, এবং কৃষক মানেই হচ্ছে আনটাচেবল এবং এই অংশের মানুষ একেবারে নির্ভরবর্গীয় যারা। ফলে তাদের শিক্ষিত না করার দিকেই তারা মনে করলেন এতে করা ঠিক হবে না, নিষেধাজ্ঞাই বলা যায় তারা ঘোষণা করলেন। কিন্তু তা সত্ত্বেও তো জানেন যে দেশের লন্ডনে দল আছে, একটা লিবারাল আর একটা কনজারভেটিভ। সরকার পাল্টায়, সরকারের মনোভাব কিছু পাল্টায়, মৌলিকভাবে ডিফারেন্স না হলে কিছু তো পরিবর্তন হয়। তারপরে আমলা পাল্টায়, অফিসারদের মধ্যে ভালো মন্দ আছে, অনেক ভালো অফিসার, একটু উদার চরিত্রের আমলা আসলে একটু অন্যরকম হয়। যাক, এই যে কোনো কারণেই হোক, আলটিমেটলি 40 বছর পর ওই ঘটনার, ওই যে শুরু করলো যখন থেকে ইংরেজি শিক্ষার প্রচলন, 40 বছর পর 1854 সালে ইংরেজরা সিদ্ধান্ত পরিবর্তন করলো। পরিবর্তন করে তারা বললেন যে তারা আনটাচেবল মুসলমানদেরও ইংরেজি শিক্ষায় শিক্ষিত করবেন। মানে উচ্চবর্ণের লোকজনকে বাদ দিয়ে না, উচ্চবর্ণের সাথে এদেরও এইবার শিক্ষিত করার চেষ্টা করবেন, এই ঘোষণা করলেন, যেটাকে ইতিহাসে সার্বজনীন শিক্ষা ব্যবস্থা বলা হয়। এই সময় আপনি বুঝতে পারছেন 1854, আর বিদ্যাসাগরের এই যে তথ্যটা আমি বললাম 1859, মানে 5 বছর পর। এই 5 বছর পরে যখন বাংলার ক্ষেত্রেও নিম্নবর্ণের মানুষকে গভর্নমেন্ট লেখাপড়া শেখানোর চেষ্টা করছেন, সেই প্রেক্ষিতে বিদ্যাসাগর মশাই বাংলার ছোটলাটকে এই চিঠি লিখেছেন যে এই নিম্নবর্ণের মানুষকে লেখাপড়া শেখানোর দরকার নেই।
ফলে চিঠিটা এই প্রেক্ষাপটটা না জানলে ইংরেজ গভর্নমেন্টের নীতি পরিবর্তন এবং তার সাথে হচ্ছে সম্পর্কিত বিদ্যাসাগরের এই চিঠিটা। তো আমি এইটা সংক্ষেপে, সেখানে এত বলার দরকার ছিল না, যারা ছিল তারা আমার থেকে সবাই লেখাপড়া জানা লোক, আমি সে জায়গায় আসলে মূর্খ মানুষদের একজন। আর সব ইউনিভার্সিটির যারা গবেষণা করেন এরকম লোকজন, ইউনিভার্সিটিতে পড়ান, আর আমরা তো ইউনিভার্সিটির দরজায় পা দিতে পারিনি। যাই হোক, তো এইভাবে নাটকটা হলো, নাটকটা শেষ হলো। নাটকটা শেষ হওয়ার পরে এইবারে ওরা বলছে যে বিষয়টা নিয়ে একটা নাটক সম্পর্ক বলবেন এবং নাটকের বিষয়বস্তু নিয়ে একটা আলোচনা হোক। তো যারা ছিলেন তারা আলোচনা শুরু করলেন। দেবীদিও বললেন, অনেক কথাই বললেন। এবং এই রকম একটা জায়গাতে গিয়ে যেটা হয় যে ওটা অনেক আগের ঘটনা, তারপরে তো জল অনেক গড়িয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। তো এইসব কথা যখন হচ্ছে তখন আমি আবার ওই আলোচনাতেও আমি আবার অংশগ্রহণ করলাম। অংশগ্রহণ করে বললাম, যারা বলছেন ঠিক আছে, ওগুলো অনেক আগের ঘটনা, জল অনেক গড়িয়েছে, ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনাদের একটা সাম্প্রতিক কালের একটা তথ্য বলে আমি বললাম, আপনাদেরও বলি, আপনারা এটা জানেন না, আমি কখনো বলিনি ভিডিওতে, আমরা 1995 সালে শিয়ালদাতে 11 দিন অনশন করেছিলাম। আমি নিজে ওই অনশন 11 দিন ধরে অনশন করেছিলাম। আমার বাড়ির 4 জন, মোট 5 জন 11 দিন অবধি আমরা কন্টিনিউ করতে পেরেছিলাম, তাতে আমার ফ্যামিলির 4 জন আমরা। কারণ তখন ওই শিয়ালদায় দাঁড়িয়ে তফসিলিদের জন্য আন্দোলন করা, এইটা বেশ জড়তা ছিল মানুষের মধ্যে। তো যে কারণে আমার বাড়ির, আমার ভাইপো ভাগ্নে এইসব নিয়ে গিয়েই আমি ওই আন্দোলনে বসেছিলাম। আন্দোলনটা খুব বড় আন্দোলন হয়েছিল, আপনারা জানেন। সেই চারিদিকে রেল অবরোধ, অরন্ধন কর্মসূচি, এবং বোধহয় জ্যোতি বসু ওই একটা আন্দোলনের কাছে মাথা নত করেছিলেন। তিনি আন্দোলনের ফলে বাসুদেব বর্মন কমিশন, উচ্চশিক্ষার জন্য বাসুদেব বর্মন কমিশন ঘোষণা করেছিলেন, এবং বাসুদেব বর্মন কমিশন যে সুপারিশ করেছিলেন, সুপারিশটা আমাদের মনের মতো হয়নি। আমাদের সাথেও কথা বলেছিলেন বাসুদেববাবু। বাসুদেব বর্মন ছিলেন কল্যাণ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, আপনারা জানেন, সিপিএমেরই লোক ছিলেন, পরে মথুরাপুর কেন্দ্র থেকে এমপিও হয়েছিলেন। তো যাই হোক, তো আমরা ওই আন্দোলনটা করেছিলাম মূলত রিজার্ভেশনের প্রশ্নে। এই আলোচনা পরে যে আলোচনা আছে তার মধ্যে রিজার্ভেশনের প্রশ্নটাও এসেছে, এবং নাটকের মধ্যেও রিজার্ভেশনের বিষয়টা খুব ঝগড়াঝাটি ছিল ওই নাটকের মধ্যে, এবং আলোচনার মধ্যেও সেটা এসে গেল। তখন আমি বললাম যে সংরক্ষণ আছে, এবং 1995 সালে 94 সালে পশ্চিমবাংলায় সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই যে উচ্চশিক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মোট আসন সংখ্যা ছিল 511টি, 28% রিজার্ভেশন। ওই বছরে তফসিলি জাতি আদিবাসী ছাত্রছাত্রী ভর্তি হতে পেরেছিল মাত্র 12 জন। এবং এই তথ্যটা দেখবেন বাসুদেব বর্মন কমিশনের মধ্যে উনি এই তথ্যটা উল্লেখ করেছেন। আমরা এইসব নিয়েই ওই অনশনটা শুরু করেছিলাম। তাহলে 511টি পদের মধ্যে 28% রিজার্ভেশন, কার্যকরী হচ্ছে মাত্র 12 জন তফসিলি জাতি আদিবাসী সেখানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। কী পরিমাণ সংরক্ষণ কার্যকরী হয়েছে, কতটা প্রতিরোধ, কতটা উচ্চবর্ণ মানসিকতা, শুধু প্রশাসনের নয়, শুধু সমাজের নয়, এই রাজনীতির ক্ষেত্রেও যারা ক্ষমতায় থাকেন, বামপন্থীরা ক্ষমতায় ছিলেন, যারা তুলনামূলকভাবে, আমার নিজের অন্তত সন্দেহ নেই, অন্যান্য দলের থেকে তারা কিছুটা চিন্তাভাবনা চেতনায় এগিয়ে থাকা সরকারের সময়কার ব্যাপার। আমরা সাচার কমিটিও দেখেছি, সারা দেশের তুলনায় পশ্চিমবঙ্গের অবস্থা ভালো তো নয়, বরং খারাপ বহু ক্ষেত্রে। ফলে এইটা আমি ওই আলোচনার মধ্যে বললাম। বহু কিছু আলোচনার মধ্যে কালকে এসেছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আলোচনা করার মতো লোকজনও ছিলেন যারা যথেষ্ট বুদ্ধিমান মানুষ। তো আমার মনে হলো
যে এই যে নাটকটা করেছেন তার নাম আমি জানি না, আমি আমার ফেসবুকে লিখে রেখেছি দেবাশিস কেরালা। আমি এই দেবাশিসের টাইটেলটাও জানি না, মানে এই যে ছেলেটির সাথে আমার যোগাযোগ, যে নাটকটা লিখেছে, নাটকটা পরিচালনা করলেন নিজে অভিনয় করলেন, তার নাম দেবাশিস, কিন্তু টাইটেলও জানি না। কারণ আমার ওই বোঝার জন্যে, যেহেতু কেরল থেকে আমাকে টেলিফোন করতেন, লিখে রেখেছি, কালকেও জিজ্ঞেস করা হয়নি, আমি জিজ্ঞেস করব, আজকে হয়তো একবার টেলিফোন বিকেলের দিকে করব। তো দেবাশিস কেরালা এইভাবে আমার লেখা আছে। তার বন্ধুবান্ধবদের নিয়ে অধিকাংশই মনে হলো এই গবেষণাটার সাথে যুক্ত যারা, তারা করেছেন, আর ছিল নাট্য জগতের লোকজন। তো অত্যন্ত ভালো নাটক হয়েছে। আমার মনে হয় এই জাতীয় নাটক যদি আমরা একটু বাংলাতে প্রচারে নিয়ে যেতে পারতাম। নাটক তো নাটকই, নাটকের বিষয়বস্তু আমি ভিডিও করে বলছি, এটা তো সেইটা হবে না। তবুও মনে করলাম যে আমার ভিডিওর মাধ্যমে যেটুকু আপনাদের বলা যায়, জানানো যায়, সেটুকু একটু জানানো। তো আজকে এই যে ফাঁকটা পেলাম, কালকে আবার একটা ভিডিও করব ওই কংগ্রেসের ইশতেহার নিয়ে। তার মধ্যে ওই সামাজিক ন্যায়টা আপনারা একটু দেখে নিন, আরও বেশি সংখ্যক লোকে দেখুন। তার মধ্যে এই ভিডিওটা আমি করলাম, যাদের মনে হবে যে কথাগুলো আপনাদের শুনতে ইচ্ছে করছে তারাও ভিডিওটা দেখবেন। আর ভিডিও যারা দেখবেন, আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করছি, তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিন। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।